হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে কার্যশক্তির 7 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে কি, উলম্ব বৃত্তাকার পথে কোনো বস্তুর বেগ কত হবে, নিম্ন বিন্দু উপরের বিন্দুতে সেই বেগগুলো নির্ণয় করবো আমরা। সেখান থেকে সন্ধি বেগটা কী, সন্ধি বেগের কনসেপ্টটা দেবো, আর সেখানে সন্ধি বেগের রাশিমালাটা আমরা প্রমাণ করব। তারপর হচ্ছে কি, কোনো বৃত্তপথে কোনো জল ভর্তি বালতিকে যদি ঘোরানো হয়, কী শর্তে সেই বালতি থেকে জল পড়বে না, সেইটা আজকে আলোচনা করা হবে। তাহলে আজকে ভিডিও দেখে খুবই কনসেপচুয়াল আর গুরুত্বপূর্ণ ভিডিও হবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমরা নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো তোমরা প্রথম হেডিং দাও, সেটা হচ্ছে কি, উলম্ব বৃত্তপথে বস্তুর ঘূর্ণন গতি। তো এইটা বুঝতে গেলে আগে আমরা ছবিটা আঁকি। তাহলে এই উলম্ব বরাবর, এই উলম্ব বৃত্তাকার পথ বরাবর কোনো একটা বস্তু ঘুরছে। ওকে, বৃত্তাকার পথে ঘুরছে এইভাবে। আর যেই বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ ধরলাম আর, ধরলাম এখান থেকে এখানে আর, এটা আর। তাহলে প্রথম ধরলাম বস্তুটা এইভাবে বৃত্তাকার ঘুরতে ঘুরতে কোনো একটা সময় এই বিন্দু চলছে, এই বিন্দু। তাহলে এই বিন্দুতে রৈখিক বেগ কোন দিক হবে? এই দিক বরাবর হবে। আর যদি আমার এখান থেকে গিয়ে এই বিন্দুতে আছে, ধরলাম এটা বি বিন্দু, বি বিন্দুতে রৈখিক বেগ কোন দিক হবে? এই দিক বরাবর হবে। তাহলে এবারে আমরা একটা চিন্তা ভাবনা করি। তাহলে এই বিন্দুটাকে আমি এ বিন্দু বললাম, এই বিন্দুটাকে আমি বি বিন্দু বললাম। এটা হচ্ছে উলম্ব বরাবর, মানে জাস্ট এটা গ্রাউন্ড ভূমি, আর এই দিকে হচ্ছে ভূমিতে উপরে উঠছে, যে মানে যার সঙ্গে অভিকর্ষ ত্বরণের সম্পর্কযুক্ত। এইভাবে উলম্ব বরাবর বস্তুটা ঘুরছে। এবার যদি কোনো বস্তু উলম্ব বরাবর এইভাবে ঘুরে, তাহলে এই নিম্ন বিন্দু, তাহলে এই বৃত্তাকার পথের নিম্ন বিন্দু হচ্ছে এ বিন্দু, আর সর্বোচ্চ বিন্দু হচ্ছে বি বিন্দু। তাহলে সর্বনিম্ন বিন্দু এ বিন্দুতে যা বেগ হবে, বি বিন্দুতে কি সেম বেগ হবে? ভাবো একটা জিনিসকে, কোনো একটা বস্তু কোনো একটা জিনিসকে যে এইভাবে ঘোরায়, তাহলে নিচের দিকে বস্তুটা নিচের দিকে থাকে, তখন তার যা বেগ হয়, তাহলে উপর থেকে যখন বস্তুটা না পড়বে এদিকে, তখন বেগ কি সমান হবে? তাহলে এটা কখনো সমান হবে না। এক্সাম্পল কি বলতে পারো আমরা, নাগরদোলা দেখবে, নাগরদোলা যখন কেউ ঘুরে দেখবে, উঠতে গেলে যখন ওঠে দেখবে তখন নিজেকে একটু মনে হয় যে, মানে যেই বেগ মনে হয়, যখন উপর থেকে নামবে দেখবে খুব দ্রুত নিয়ে পড়ে, মানে নিচে থেকে যেন উপরে উঠে একটু সময় লাগে, আর উপর থেকে যখন নিচে নামে দেখবে খুব দ্রুত পড়ে যায়। তখন এখান থেকে বুঝতে পারি আমরা যে এখান থেকে যেন উপর দিকে উঠছি, যেই বেগে উঠছি ঠিক সেই বেগে নামছি না। তাহলে কোন ক্ষেত্রে বেগ বেশি হবে? এই ক্ষেত্রে বেগ বেশি হবে। আর ধরলাম আমি এ বিন্দুতে বেগ হচ্ছে ইউ, আর এটা হচ্ছে আমি ইউ ধরলাম ইউ, আর এই বিন্দুতে বেগ ধরলাম ভি। ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করে নাও, যে কোনো একটা বস্তুকে ধরলাম, যার ভর, এখানে ভর ধরলাম এম, ধরলাম এর ভর হচ্ছে, আমি এখানে লিখে দিই, ধরি এখানে লিখে দিচ্ছি, ধরি এম ভরের বস্তুকে উলম্ব পথে বা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে উলম্ব বরাবর ঘোরানো হচ্ছে। ওকে, তাহলে কি বললাম, কথাটা ভালো করে দেখে নাও। যাই বললাম কি, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথে এম ভরের কোনো একটা বস্তুকে উলম্ব বরাবর এইভাবে ঘোরানো হচ্ছে। ওকে, এভাবে ঘোরানো হচ্ছে। তাহলে এভাবে যদি ঘোরানো হয়, তাহলে তার ওজনটা কোন দিকে কাজ করে? যদি আমি এ বিন্দু ধরি, আর এখানে লিখে দিই, ধরি এবং ওই বৃত্তাকার পথের নিম্ন বিন্দু ব্র্যাকেটে এ লিখে দেয়, নিম্ন বিন্দু এতে বেগ ইউ এবং উচ্চ বিন্দু বি তে বেগ হচ্ছে ভি। ওকে, তাহলে এই দুটো আমি বলে দিলাম, যে ব্যাসার্ধও বলে দিচ্ছি, এখানে বেগ কত হবে, এখানে বেগ কত, সেটাও বলে দিলাম। এবার আমরা এখান থেকে প্রত্যেকটা পয়েন্টে আবার ক্যালকুলেট করব। ব্যাপারটা আবার ক্লিয়ার করতে দেখে নাও, যখন কোনো বস্তু এরকম উলম্ব বরাবর ঘুরতে থাকে, নিচে থেকে যখন উপর দিকে উঠবে, সেই বেগ যা হবে উপর থেকে নিচে পড়ার সময় বেগটা তার থেকে কম হবে, যখন উপর থেকে নিচে সেই বেগটা এখান থেকে কম হবে। তা সেক্ষেত্রে আমরা যেই রশি দিয়ে বা যেই সুতোর সাহায্যে বেঁধে কেন্দ্র করে আমি বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, সেখানে টানগুলো আমি নির্ণয় করে দেখলাম।
তাহলে যখন এখানে ধরলাম এর ভর তো এম, ভর যদি এম ভর হয় তাহলে এর ওজনটা বা বলটা কোন দিকে কাজ করবে, এদিকে mg, বস্তুটার ওজন কোন দিকে কাজ করবে, F = mg নিচের দিকে। এবার দেখে নাও তাহলে রশির টান, এই দড়ির টান এখান থেকে যে আমি ও বিন্দু বললাম এখানে এ, তাহলে ও এ এখানে যে দড়ির টানটা হবে সেই টানটা কোন দিকে কাজ করবে, এই দিক বরাবর, সেটাকে আমি T1 ধরলাম। দেখে নাও আগে এই জিনিসটা ভালো করে বোঝে, তারপর ওইদিকে আমরা আলোচনা করব। কোনো বস্তু যেমন এভাবে ঘুরতে থাকে, যখন বস্তুটা এ বিন্দুতে আসে, এম ভরে বস্তুটা যখন এ বিন্দুতে আসে, তার উপর যে নিচের দিকে যে বলটা ওজনটা নিচের দিকে কাজ করবে আর রশির টানটা বিপরীত দিকে কাজ করবে। তাহলে বৃত্তাকার পথে ঘুরলে তার উপরে একটা কী বল কাজ করে, অপকেন্দ্র বল কাজ করে। অপকেন্দ্র বলটাও কোন দিকে কাজ করবে, এই দিক বরাবর কাজ করবে, সেটা হচ্ছে কি mv²/r। তাহলে দেখে নাও mv², এটা হচ্ছে T1 যে রশির টানটা সেটা অভিকেন্দ্র বলের যোগান দেবে, সেটা হচ্ছে কেন্দ্রের দিকে হবে। আর অপকেন্দ্র বলটা mv²/r সেটা বাইরের দিকে কাজ করবে। আমি বলছিলাম বৃত্তাকার পথে ঘুরতে গেলে কী হয়, অভিকেন্দ্র বল আর অপকেন্দ্র বল পরস্পর সমান হবে। আর কি দেখানো, যে ওজনটা যে বস্তুর ওজন সেটাও নিচে দিয়ে কাজ করবে। তাহলে এ বিন্দুতে লব্ধি বলটা কত হবে, তাহলে এখানে বলতে পারি অতএব এ বিন্দুতে লব্ধি বল সেটা কী হবে দেখে নাও। তাহলে টি বলটা কোন দিকে কাজ করছে, উপরের দিকে, তাহলে T1 = এই mg আর mv² সেটা নিচে দিয়ে কাজ করে, তাহলে বলতে পারি mg + mv²/r। ওকে, তাহলে বা আমি এভাবে বলতে পারি, বা T1 - mg = mv²/r। এটাকে 1 নম্বর সমীকরণ। ব্যাপারটা এখানে দেখো না কী বললাম, এখানে এইটার মানে কি সেইটাও তোমাদের বলে দিচ্ছি। বস্তুরা ওজন নিচের দিকে mg কাজ করছে, আর তার ফলে রশির উপর টানটা বিপরীত দিকে বা বৃত্তের কেন্দ্র বরাবর কাজ করছে। তাহলে এদের যে লব্ধি বল হবে তাহলে নিশ্চয়ই টানটা বেশি হবে, সেই জন্য এটা ছিঁড়ে যাবে না। যদি mg ভরটা বেশি হতো তাহলে রশিটা ছিঁড়ে যেত। তাহলে যেহেতু টানটা বেশি হয় তাহলে লব্ধি বল কত হবে, তাহলে কেন্দ্রমুখী বল থেকে বহির্মুখী বলটা মাইনাস হবে, তাহলে T1 - mg। তাহলে এই লব্ধি বলটা কোন দিকে কাজ করছে, ও বিন্দু বরাবর বা ও কেন্দ্রবিন্দু বরাবর। এটা হচ্ছে কি, তাহলে যেহেতু এটা কেন্দ্র বরাবর কাজ করছে, তাহলে T1 - mg এই বলটা যেহেতু কেন্দ্রমুখী কাজ করছে, তাহলে এই বলটা কি হচ্ছে আমার অভিকেন্দ্র বল। তাহলে অভিকেন্দ্র বল যদি এটা হয় তাহলে অপকেন্দ্র বল কী হবে, mv²/r। নিশ্চয়ই তাহলে অভিকেন্দ্র বল অপকেন্দ্র বল সমান হবে, তাহলে T1 - mg = mv²/r। এখানে v হবে না, এখানে বেগ আছে u, তাহলে এখানে বেগটা u আছে জন্য তাহলে u² হয়ে যাবে। তাহলে এখানে কী হয়ে যাবে, u² হয়ে যাবে, এটা u²। ওকে, এটা u² হবে। তাহলে আমরা এ বিন্দুতে আমরা বল নির্ণয় করলাম। ঠিক একইভাবে এবার বি বিন্দুর কথা ভাবি আমরা। বি বিন্দুতে কী ঘটছে দেখে নাও, তাহলে বস্তু আমার সেম আছে দেখে নাও, তাহলে বস্তুটা একই আছে, তাহলে এম ভরের বস্তু আছে, তাহলে তার ওজনটা কোন দিকে কাজ করবে, এইদিকে, তাহলে সেটাকে ধরলাম আমি কি mg। তাহলে mgটা কোন দিকে কাজ করবে, ও বিন্দু কেন্দ্র দিয়ে কাজ করবে, যেহেতু আমরা জানি কোনো বস্তুর ওজন সর্বদা নিচের দিকে ক্রিয়া করে, সেই জন্য। আর যে রশিটা আছে সেই রশির টানটা কোন দিকে কাজ করবে, সেটাও না এইদিকে T2। আর অপকেন্দ্র বলটা কোন দিকে কাজ করবে, এইদিকে mv²/r। দেখুন ছবি দুটো জাস্ট উল্টো হয়ে গেল, এখানে বলগুলো, এখানে বলটাও নিচে দিয়ে কাজ করছে, টানটাও নিচে দিয়ে কাজ করছে, আর অপকেন্দ্র বলটা কোন দিকে কাজ করবে, mv²/r। তাহলে এখানে মোট অভিকেন্দ্র বল কী হবে, তাহলে এখানে বলতে পারি বি বিন্দুতে অভিকেন্দ্র বল, কেন্দ্র বল সেটা কত হবে, T2 + mg। দেখে নাও এখানে অভিকেন্দ্র বল কত হচ্ছে, T2 + mg, এই দুটোই কেন্দ্রমুখী কাজ করছে। কিন্তু এখানে অভিকেন্দ্র বল শুধু T1 কাজ করছে, বা T1 - mg, এটা হচ্ছে অভিকেন্দ্র বল, কেন্দ্র বল। ওকে, এটা হচ্ছে এ বিন্দুতে অভিকেন্দ্র বল, এখানে হচ্ছে এটা হচ্ছে কি এ বিন্দুতে অভিকেন্দ্র বল T1 - mg, যেহেতু এটা নিচের দিকে কাজ করছে বলে। এখানটা বি বিন্দু থেকে হচ্ছে বি বিন্দু অভিকেন্দ্র বল কি mgও নিচের দিকে কাজ করছে, T2ও নিচের দিকে কাজ করছে, তাহলে বি বিন্দুতে অভিকেন্দ্র বল হয় T2 + mg। আর অপকেন্দ্র বল কি, বি বিন্দুতে অপকেন্দ্র বল সেটা কত হবে দেখে নাও, বি বিন্দু অপকেন্দ্র বল সেটা mv²/r। এবারে আমরা জানি কোনো বস্তু যেন বৃত্তাকার পথে ঘুরবে তার অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল পরস্পর সমান হবে, সেখানে সেই অনুযায়ী আমরা তাহলে বলতে পারি
সেই কনসেপ্টে আমরা এটা বলতে পারি কি যে T2 প্লাস mg ইকুয়াল টু mv²/r। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তাহলে দেখেন আমরা দুটো সমীকরণ পেলাম, একটা হচ্ছে এখানে বলের একটা সমীকরণ T1 মাইনাস mg ইকুয়াল টু mv²/r, আর বি বিন্দুতে পেলাম কি T2 প্লাস mg ইকুয়াল টু mv²/r। তাহলে এবার দেখে নাও যদি বি বিন্দুতে এখানে যে রশির টানটা আছে যে T2, সেই রশির টানটা বা সুতোর টানটা যে শূন্য হয়ে যায়, অর্থাৎ যদি আমি বলি অর্থাৎ বা কেস 1 বলতে পারি, বা যদি T2 ইকুয়াল টু 0, বা বলতে পারি কি বি বিন্দুতে সুতোর টান শূন্য হলে যদি T2 ইকুয়াল 0 বা যদি বি বিন্দুতে সুতোর টান শূন্য হয়, বা শূন্য হলে না বলে হয় বলে যদি শূন্য হয়, তাহলে কী হবে দেখে নাও। তাহলে T2 ইকুয়াল 0 যে তাহলে বলতে পারি কি mg ইকুয়াল টু mv²/r। তাহলে কাটবে, তাহলে বা v² ইকুয়াল টু rg, তাহলে বা v ইকুয়াল টু √rg। তাহলে এখানে দেখে নাও যদি আমার বি বিন্দুতে যে সুতোর যে টান আছে সেই টানটা যদি শূন্য হয়ে যায়, সেই অবস্থায় বেগ কত হবে v ইকুয়াল টু √rg। তার মানে যদি এই বি বিন্দু যে বেগটা v পেলাম v ইকুয়াল √rg যদি এর থেকে কম হয়ে যায়, ভেবে না এটা আমরা v ইকুয়াল √rg কখন পেলাম, যখন এখানে টান শূন্য, যখন এখানে যে রশির টানটা হচ্ছে বা সুতোর টানটা, সেই টানটা যখন শূন্য হয়ে যাচ্ছে তখন v ইকুয়াল √rg পেলাম। ওখানকার যে বেগ হবে সেটা √rg, আর হচ্ছে যেই বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ g হচ্ছে অভিকর্ষ ত্বরণটা। এবারে যদি বি বিন্দুতে বেগটা v ইকুয়াল √rg থেকে কম হয়, তাহলে কি ঘটবে, তাহলে যদি ঘটে এই সুতো আছে সুতোর টানটা ঋণাত্মক হয়ে নেগেটিভ হয়ে যাবে। তার মানে ঋণাত্মক এর মানে হচ্ছে এখানে যে সুতোটা ঢিলে মতো হয়ে যাবে। তখন হয় না দেখবে কোনো বস্তুকে এরকম ঘোরাচ্ছি, সেটা না ঘুরে সুতো ঢিল হয়ে নিচের দিকে সোজা পড়ে যায়। তাহলে এক্ষেত্রে কী হবে, যখন আমার বি বিন্দুতে বেগটা √rg থেকে কম হবে, তখন বস্তুটা কি এখানে ওঠার পর আর বৃত্তপথে ঘুরতে পারবে না, কারণ রশির টানটা কি শূন্য হয়ে গেছে। তখন বস্তুটা এখান থেকে এইভাবে পড়ে যাবে, অর্থাৎ অধিবৃত্তাকার পথে এইভাবে জাস্ট পড়ে যাবে। তাহলে এই যেই ন্যূনতম যেই বেগ বৃত্তাকার পথে ঘুরতে গেলে ন্যূনতম যে বেগ দরকার, সেই বেগটা হচ্ছে v ইকুয়াল টু √rg। এই বেগকে বলা হয় কি সন্ধিবেগ। সন্ধিবেগ, ওকে, এই বেগকে কী বেগ বলা হয় সন্ধিবেগ। তাহলে ব্যাপারটা তোমাদের আরেকবার ক্লিয়ার করে বলে দিচ্ছি। তাহলে আমি এটাকে আমরা যে বুঝতে পারলাম কি যে নিম্ন কোনো অবলম্ব পথ বরাবর কোনো বস্তু ঘুরতে থাকে, তার নিম্ন বিন্দুতে যে বেগ হবে উচ্চ বিন্দুতে সেই বেগ হবে না, আলাদা হবে। এবার আমি বলতে চাইছি কি এখানে যখন বি বিন্দু যখন বস্তুটা আছে সেই অবস্থায় এখানে যে সুতোর টানটা হবে সেই টানটা যদি শূন্য হয়ে যায়, তার সুতোর টান যদি শূন্য হয়ে যায় আমার ওই বিন্দুতে বেগ কত হবে v ইকুয়াল √rg। এবারে যদি এমন কিছু হয় যে বেগটা v ইকুয়াল √rg থেকে কম হচ্ছে, যদি এখানে এরকম হয়ে যায় v লেস দ্যান √rg, তাহলে এর থেকে কম মানে কি যখন সুতোর টান শূন্য তখন এটা পাচ্ছি, তাহলে এর থেকে কম হচ্ছে মানে কি টি এর মান নেগেটিভে চলে যাচ্ছে। এবার টি এর মান নেগেটিভ ক্যালকুলেশনের ক্ষেত্রে এবার কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কী বলতে হয়, টি এর মান ঋণাত্মক মানে কি যে সুতোটা ঢিল হয়ে যায়, টান না থেকে আর তার টানে উল্টো কী হয় মানে ঢিলে মানে এটা আলগা হয়ে যাবে। এবারে একটা সুতো যদি আলগা হয়ে থাকে তা সেটার বৃত্তাপাতে ঘুরতে পারবে না বস্তুটা, তাহলে বস্তুটা এরকম জাস্ট নিচের দিকে পড়ে যাবে। ওকে, তাহলে যে ন্যূনতম বেগ মানে একটি বস্তুকে বৃত্তাকার পথে ঘুরতে গেলে যে ন্যূনতম বেগ দরকার, উচ্চ বিন্দুতে যে ন্যূনতম বেগ দরকার সেই বেগটাকে বলা হয় কি সন্ধিবেগ। তার মানে এখানে v ইকুয়াল √rg হচ্ছে কি বি বিন্দুর সন্ধিবেগ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম কি, তাহলে বি বিন্দুতে কোনো বস্তুকে উচ্চ বিন্দু থেকে বৃত্তাকার পথে ঘুরতে গেলে তাহলে অবশ্যই উচ্চ বিন্দুতে বেগটা v ইকুয়াল √rg হতে হবে, বা সন্ধিবেগের সমান হতে বা এর থেকে বেশি হতে হবে। সন্ধিবেগের থেকে কম হলে তাহলে বস্তুটা ঘুরতে পারবে না। তাহলে আমি এখানে সন্ধিবেগ দিতে চাই, তাহলে এখানে বেগ বাড়াবো, তার মানে কি নিশ্চয়ই এখানে বেগ, একটা বস্তুকে যত জোরে এইভাবে ঘোরাবো তত উপর থেকে ভালো বেগ পাবে। ভাবো একটা নাগরদোলাতে নিচে থেকে যত জোরে বেগ সাপ্লাই করে উপর থেকে তত স্পিডে পড়বে, তার মানে একটা বস্তুকে এখান থেকে যত স্পিডে তুলবো এখানে তত স্পিডে ঘুরতে পারবে। তাহলে এখানে সন্ধিবেগটা যোগানটা কে দেবে,
সেখানে হচ্ছে নিম্নতম বিন্দু, মানে উল্লম্ব বৃত্তপথ হচ্ছে ন্যূনতম বা নিম্নতম বিন্দুতে যেই বেগ পাবে সেই বেগটার জন্য এখানে সন্ধিবেগটা বজায় থাকবে। তাহলে আমরা যদি এটা বের করতে যাই যে বি বিন্দুতে বা উচ্চতম বিন্দুতে সন্ধিবেগ পেতে হলে বা সন্ধিবেগ বজায় রাখতে গেলে ন্যূনতম বিন্দু বা নিম্নতম বিন্দুতে কত বেগের প্রয়োজন হবে সেই বেগটা নির্ণয় করো, তাহলে কেমন হবে। তো সেটা আমরা নেক্সট ক্যালকুলেট করবো। তো তোমরা এটা এই হেডিং দাও, সেটা কি যে সন্ধিবেগ বজায় রাখতে গেলে তোমরা হেডিং দাও এখানে যে সন্ধিবেগ বজায় রাখতে গেলে বৃত্তপথের সর্বনিম্ন বিন্দুতে বিন্দুর ন্যূনতম বেগ। তার মানে আমি অ্যাকচুয়ালি চাইছি যখন একটা বস্তু বৃত্তাকারে ঘুরছে, তো এটা হচ্ছে আমার উচ্চ বিন্দু, এটা আমি লাইন টেনে দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এই দিক বরাবর হচ্ছে বি, তাহলে এখানে সন্ধিবেগ ভি ইকুয়াল টু কি হবে রুট অফ আর জি। আমি চাই যে বি বিন্দুতে ভি ইকুয়াল রুট অফ আর জি হোক, ওকে, সন্ধিবেগ যাতে থাকবে এর থেকে কম না হোক। তাহলে এখানে আমি কত বেগ দেবো, ইউটা আমার কত হবে সেটা আমি নির্ণয় করতে চাইছি। তাহলে এর ব্যাসার্ধ বলে দিলাম কি, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমি একটা কাজ করব, এ বিন্দুতে এবং বি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করব। তাহলে আমি প্রথম লিখতে বলতে পারি কি, ধরি এ এবং বি বিন্দুতে স্থিতিশক্তি যথাক্রমে U1 এবং U2, ওকে। তাহলে এখানে গতিশক্তি কত হবে আমরা জানি, গতিশক্তি হচ্ছে হাফ অফ এম ইউ স্কোয়ার, এখানে গতিশক্তি কত হবে হাফ অফ এম ভি স্কোয়ার, ওকে। তাহলে প্রথম লিখব কি, অতএব এ বিন্দুতে মোট শক্তি সেটা কি হবে, এই বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি E1 ইকুয়াল টু বলতে পারি U1 প্লাস হাফ অফ এম ইউ স্কোয়ার, এটাকে 1 নম্বর দিলাম। এবং বি বিন্দুতে মোট শক্তি সেটা কি হবে, সেটাকে আমি E2 ধরলাম, E2 ইকুয়াল টু U2 প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার। দেখে না খুব সহজ ব্যাপার, কোনো টাফের ব্যাপার নেই, ভালো করে বোঝার চেষ্টা করো। কি বলছি, আমার একটা বস্তু বৃত্তাকারে ঘুরছে, সেখানে ধরলাম কি এ বিন্দুতে স্থির শক্তি হচ্ছে U1 এবং বি বিন্দুতে স্থির শক্তি হচ্ছে U2। এখানে গতিশক্তি কত হাফ অফ এম ইউ স্কোয়ার হবে, এখানে গতিশক্তি হাফ অফ এম ভি স্কোয়ার হবে। এবার আমি চাইছি কি এ বিন্দুতে মোট শক্তি কী হবে, যান্ত্রিক শক্তি গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, তাহলে হচ্ছে কি U1 প্লাস হাফ অফ এম ইউ স্কোয়ার। বি বিন্দুতে মোট শক্তি কত হবে কি U2 প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার। এবার আমরা শক্তির সংরক্ষণ সূত্র থেকে বলতে পারি কি বলতে পারি, যে এ বিন্দু এবং বি বিন্দু মোট শক্তি কী হবে, ধ্রুবক হবে, একই হবে। তাহলে বলতে পারি অতএব শক্তির সংরক্ষণ সূত্রানুযায়ী সেটা কি U1 ইকুয়াল টু E2, ওকে, U1 ইকুয়াল টু E2। অর্থাৎ আমি বলতে পারি কি যে U1 প্লাস হাফ অফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু U2 প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার। তার মানে বলতে পারি তাহলে, বা এখানে বলতে পারি কি 1/2 এম ইউ স্কোয়ার মাইনাস 1/2 এম ভি স্কোয়ার ইকুয়াল টু U2। এখানে যে ক্যাপিটাল ইউ হচ্ছে এটা স্থির শক্তি, তাহলে এবার দেখে নাও এখানে স্থির শক্তি U1, এখানে স্থির শক্তি হচ্ছে U2, তার দুটোর বিয়োগফল U2 মাইনাস U1, এটা কী হবে, তাহলে এদের মধ্যে স্থির শক্তি কত হবে সেটাও হবে। তাহলে এখানটা টোটাল আমরা এখান থেকে মানে এই বিন্দু থেকে এই বিন্দু স্থির শক্তি আর এই বিন্দু স্থির শক্তি মাইনাস করছি, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে টোটাল এখান থেকে এখানে উচ্চতা নিতে হবে। তাহলে এই এতটুকুর স্থির শক্তি কত হবে, আমরা জানি কি এম জি। এবার হাইট এখান থেকে উচ্চতা কত হচ্ছে দেখে নাও, এখান থেকে এটা হচ্ছে আর, এতটুকু হচ্ছে এটা আর,
আর এখান থেকে এতটুকু হচ্ছে আর, তার মানে কত হবে 2r। তার মানে এখানে u2 মাইনাস ur, নর্মালি আমরা জানি কি স্থির শক্তি হচ্ছে u2 মাইনাস u1 ইকুয়াল টু mgh। তাহলে এখানে এইচটা কত হচ্ছে, এখান থেকে এটা আর এখান থেকে এটা টোটাল ব্যাস, তাহলে এটা আর ব্যাস হাতে ব্যাসের কত হবে, ব্যাস কত হবে 2r হবে। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা 1/2 m যদি কমন নিয়ে নিই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে u2 মাইনাস u1 কত এম জি ইন্টু 2r, mg ইকুয়াল টু, তাহলে এম কাটবে। তাহলে এখানে দেখে নাও, তাহলে এখানে আমি একটু ভালোভাবে করে দিচ্ছি, দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা 1/2 u1 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু 2gr। ওকে, তাহলে বা যদি হাফ গুণ করে দিই তাহলে বলতে পারি কি, এটাকে তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু 4gr। এবার সন্ধিবেগের ক্ষেত্রে কি জানি, ভি ইকুয়াল টু রুট অফ আর জি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি শুধু আর জি, ভি স্কোয়ার ইকুয়াল টু শুধু আর জি। তাহলে কি যেহেতু এটা করে, তাহলে বা ইউ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস আর জি ইকুয়াল টু 4gr। তাহলে বা বলতে পারি কি ইউ স্কোয়ার ইকুয়াল টু 4gr প্লাস gr, কারণ এটা ওইদিকে চলে যাও। তাহলে বা ইউ ইকুয়াল টু বা ইউ স্কোয়ার ইকুয়াল টু 5gr, তাহলে বা ইউ ইকুয়াল টু রুট অফ 5gr বা আর জি যা ইচ্ছে বলতে হবে, তাহলে বা ইউ ইকুয়াল টু রুট অফ 5rg। তার মানে যদি আমার উল্লম্ব বৃত্তাকার পথে যে ঘুরছে সেখানে যে নিম্নতম বিন্দুতে বেগ যদি আমার রুট অফ 5rg হয়, তবে এখানের উচ্চ বিন্দুতে কী হয়, রুট অফ rg পাওয়া যাবে। তার মানে উপরে উচ্চ বিন্দুতে সন্ধিবেগ বজায় রাখতে গেলে ন্যূনতম বিন্দুতে আমার বেগ কত হবে, রুট অফ 5rg। তাহলে এটাই হচ্ছে এ বিন্দু সবথেকে ন্যূনতম বেগ বৃত্তাকার পথে একটা বস্তুকে ঘোরাতে গেলে। তাহলে একটা উল্লম্ব বৃত্তাকার পথে যদি কোনো বস্তুকে ঘোরাতে চাই, তাহলে সর্বনিম্ন বিন্দুতে অর্থাৎ এ বিন্দুতে মিনিমাম বা ন্যূনতম বেগ কত হতে হবে, ইউ ইকুয়াল টু রুট অফ 5rg। যদি এর থেকে কম হয়ে যায় তাহলে বি বিন্দুতে আমার সন্ধিবেগ আর পাবে না, তাহলে বস্তুটা আর বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। ওকে, তাহলে এটা হচ্ছে কি বৃত্তাকার পথে ঘোরার জন্য, তাহলে এখানে এটা লিখতে পারবে যে উল্লম্ব কোনো বস্তুকে উল্লম্ব বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম বেগ হতে হবে, সেটা বলতে পারি ইউ মিনিমাম। ওকে, ইউ মিনিমাম ইকুয়াল টু কত, রুট অফ 5rg। তাহলে এইটাই হচ্ছে আমার রুট অফ 5rg, এইটা হচ্ছে সবথেকে ন্যূনতম বেগ বৃত্তাকার পথে ঘোরার জন্য, ওটা হচ্ছে ন্যূনতম বিন্দু। ওকে, তাহলে এখানে দড়ির টানটা সর্বনিম্ন টানটা কত হবে, তাহলে সর্বনিম্ন বেগ আছে সর্বনিম্ন টানটা হবে। তাহলে হচ্ছে কি সর্বনিম্ন টানটা, তাহলে 1 নম্বর যে সমীকরণটা তোমার দেখেছিলাম সেটা কি T1 মাইনাস mg ইকুয়াল টু m ইউ স্কোয়ার বাই আর, এই যে সমীকরণ ছিল। তাহলে এখান থেকে আমি টান মিনিমাম টান বা ন্যূনতম টানটা বের করতে হবে। তাহলে এ বিন্দুতে সুতো ন্যূনতম সুতোর টান হবে সেটা কি 1 নম্বর সমীকরণ যেটা পেলাম T1 মাইনাস টি মিনিমাম করলাম, এখানে T1 না করে টি মিনিমাম মাইনাস mg ইকুয়াল টু m, তাহলে বেগটাও মিনিমাম হতে হবে, তাহলে ইউ মিনিমাম স্কোয়ার বাই আর। ওকে, তাহলে বা টি মিনিমাম ইকুয়াল টু এম ইন্টু ইউ মিনিমাম স্কোয়ার, তাহলে ইউ মিনিমাম কত, রুট অফ 5rg, তাহলে শুধু 5rg হবে, 5rg বাই আর, এখানে মাইনাস এমজিটাও দেখে গেলে প্লাস mg হবে। ওকে, এটা পেলাম। তাহলে দেখুন এ আর কাটবে, তাহলে বা টি মিনিমাম ইকুয়াল টু
5 mg প্লাস mg, তাহলে এটা যদি এখানে আমি করি তাহলে বা টি মিনিমাম ইকুয়াল টু 6 mg। তাহলে mgটা কি বস্তুটার ওজন, তাহলে বলতে পারি কি তাহলে বা টি মিনিমাম ইকুয়াল 6 ইন্টু বস্তুর ওজন। তার মানে যেই বস্তুকে আমি উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরাচ্ছি তার ওজনের 6 গুণ ওজন, তার ওজনের 6 গুণ যদি বল এই রশ্মিদের টান হিসাবে ব্যবহার করা হয় তা সেইটাই হবে ন্যূনতম টান একটা বৃত্তাকার পথে ঘোরানোর জন্য। তাহলে এইভাবে আমরা ন্যূনতম টানও বের করতে পারবো আর ন্যূনতম বেগও নির্ণয় করতে পারি এ বিন্দুতে। তো ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট তোমরা হেডিং দাও উল্লম্ব বৃত্তপথে জলপূর্ণ পাত্রের আবর্তন। তাহলে যেটা বললাম যে জলপূর্ণ বালতি যে ঘোরালে যে পড়বে না, ওই কেস টাইপের আমরা আলোচনা করব। তাহলে কি এখানে হেডিং দিলাম যে উল্লম্ব বৃত্তপথে জলপূর্ণ পাত্রের আবর্তন। ওকে, জলপূর্ণ পাত্রের আবর্তন, তাহলে সেইটা কী হবে দেখে নাও। তাহলে আমি ধরছি কি এইটা হচ্ছে আমার এই বৃত্তাকার পথ, ঠিক আছে, এটা তার কেন্দ্র, এখানে কোনো একটা পাত্র আছে, ওকে, সেই পাত্রে জল আছে, তাহলে এই পাত্রে এখানে জল আছে, তা সেই পাত্রকে কোনো কারণে এইভাবে বৃত্তপথে ঘোরানো হচ্ছে। তাহলে জলপূর্ণ পাত্রের ওজনটা কোন দিকে কাজ করবে, নিচে। ধরলাম জলপূর্ণ পাত্রের ভর হচ্ছে এম, তার ওজনটা কাজ করবে নিচে থেকে mg। আর যেহেতু বৃত্তাকার পথে এই জলপূর্ণ পাত্রটা ঘুরছে তাহলে ওজন তার অপকেন্দ্র বলটা কাজ করবে কত, N/r, যদি এটা বৃত্তাকার পথে ঘোরে। এবার দেখবি আমরা দেখি যে একটা গ্লাসে জল নেওয়ার পর এরকম করে ঘুরিয়ে আবার নিয়ে আসি, জল একটুও পড়ে না, তাহলে নিশ্চয়ই এটাকে কি খুব স্পিডে ঘোরানো হয়। এইভাবে দেখবে এরকম যে নয়, এরকম ঘুরিয়ে আবার এরকম তুলে নেয়, এরকমভাবে ঘুরিয়ে নেয়, ঘুরিয়ে নেওয়ার পর দেখবে জলটা ওই গ্লাসের মধ্যেই থাকে। তাহলে ঠিক সেরকমভাবে তাহলে একে কত স্পিডে ঘোরাতে হবে, ঘোরালে তাহলে এই যে জলপূর্ণ পাত্রকে কত স্পিডে বৃত্তাকার পথে ঘোরালে ওখান থেকে এক ফোঁটাও জল পড়বে না। তাহলে নিশ্চয়ই তাহলে অপকেন্দ্র বলটা কোন দিকে কাজ করছে, বাইরের দিকে, মানে অপকেন্দ্র বলটা কি বস্তুকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে, আর অভিকেন্দ্র বলটা কি নিচের দিকে নেমে দিচ্ছে। তাহলে যদি ঊর্ধ্বমুখী বলটা নিম্নমুখী বলের থেকে বেশি হয়ে যায় তাহলে কি জল আর পড়বে না। তাহলে যদি বালতির জলটা নিচে না পড়ে তার শর্তটা কী হবে, অপকেন্দ্র বলটা অভিকেন্দ্র বলের থেকে বেশি হতে হবে। তাহলে বলতে চাচ্ছি কি mv²/r গ্রেটার দ্যান mg। তাহলে এখান থেকে যদি আমি কাটাকুটি করি mm কাটি তাহলে বা v² গ্রেটার দ্যান আমরা ইকুয়াল টু বলতে পারি, ইকুয়াল টু rg, গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হয় এই দুটো সমান হবে দেখে নাও, কখন পড়বে না, হয় অপকেন্দ্র বলটা অভিকেন্দ্র বলের থেকে বেশি, যদি অপকেন্দ্র বলটা অভিকেন্দ্র বলের থেকে বেশি হয়ে যায় তাহলে বস্তুটা কোনো জিনিসই ঊর্ধ্বমুখী বলটা বেশি, তাহলে কোনো জিনিস উপর থেকে নিচে পড়বে না। আর দ্বিতীয় কী কাজ হতে পারে, যদি অপকেন্দ্র বল আর অভিকেন্দ্র বল নিম্নমুখী বল আর ঊর্ধ্বমুখী বল যদি দুটো পরস্পর সমান হয়ে যায় তাহলে নিচে পড়বে না। তাহলে বলতে পারে কি mv²/r গ্রেটার দ্যান ইকুয়াল টু mg হতে হবে, যদি লেস দ্যান হয়ে যায় তাহলে পড়ে যাবে, যদি mg বেশি হয়ে যায় তাহলে নিচে অবশ্যই জলগুলো পড়ে যাবে। তাহলে জল যদি না পড়ে একটা বৃত্তাকার জলপূর্ণ পাত্র যে ঘোরে আর যদি আমি চাই জল এক ফোঁটা না নিচে পড়ুক তাহলে কন্ডিশন কী হতে হবে, অপকেন্দ্র বল mv²/r গ্রেটার দ্যান ইকুয়াল টু হয় ইকুয়াল হতে হবে নাহলে গ্রেটার দ্যান হতে হবে mgর সঙ্গে, জলের ওজন জলপূর্ণ পাত্রের ওজনের সঙ্গে। সেখান থেকে পাচ্ছি v² গ্রেটার দ্যান ইকুয়াল টু rg। তার মানে বস্তুটা যেই বৃত্তাকার পথে ঘুরছে তাহলে এখান থেকে বা এটাও বলতে পারি v গ্রেটার দ্যান ইকুয়াল টু √rg। তার মানে এখান থেকে কী বোঝা যাচ্ছে যে জলপূর্ণ পাত্রের থেকে যেই বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তাকার পথের বেগ যদি √rg সমান বা এর থেকে বেশি হয় তাহলে এক ফোঁটা জলও নিচে পড়বে না। ওকে, তাহলে এইটা দেখে বেসিক কনসেপ্ট কি সন্ধিবেগেরই কনসেপ্ট এলো। তাহলে দেখুন আজকে ভিডিও টোটাল কী বললাম যে একটা বৃত্তাকার পথে কোনো বস্তু যে ঘুরতে গেলে তার বিভিন্ন নিম্নতম বিন্দু এবং উচ্চতম বিন্দুতে বেগ কত হবে, তাদের সমীকরণ বলের সমীকরণগুলো কী হবে, রশ্মির টান কী হবে সেই সমীকরণটা দেখলাম। সেখান থেকে উচ্চতম বিন্দুতে যে যদি রশ্মির টান শূন্য হয়ে যায় তাহলে সেখানে বেগ কত হবে, আর যেই বেগ পাবো সেটা হচ্ছে কি v=√rg, আর এই বেগকে বলবো কি সন্ধিবেগ। এবারে আমি যদি চাই যে সন্ধিবেগে বজায় রাখতে, কারণ সন্ধিবেগের কম হলে রশ্মিটা ঢিলে হয়ে যাবে, কারণ জিরো টানটা উপরে উচ্চ বিন্দুতে যখন টান শূন্য হয়েছে তখন v=√rg পেয়েছি,
তাহলে নিশ্চয়ই ভি ইকুয়াল রুট অফ আর যদি কম হয় তাহলে টানটা নেগেটিভ হবে। নেগেটিভ মানে কি টান না থেকে ঢিলে হয়ে যাবে বা আলগা হয়ে যাবে। যদি আলগা হয়ে যায় তাহলে বস্তুটা আর বৃত্তাকার পথে ঘুরবে না, সোজা নিচের দিকে পড়ে যাবে। তাহলে আমি যদি চাই যে উচ্চতম বিন্দুতে আমার সন্ধি বেগটা বজায় থাকুক, তাহলে নিম্নতম বিন্দুতে আমার ন্যূনতম বেগটা কত হবে তার রাশিমালাটা আমি তোমাদের প্রতিষ্ঠা করে দেখালাম। সেটা আসলে ইউ ইকুয়াল টু রুট অফ 5rg। সেখান থেকে ওই ন্যূনতম বিন্দুতে রশির টানটা বা সুতোর টানটা কত হবে সেটা বের করলাম, যে বস্তুর ওজনের 6 গুণ বেশি হতে হবে তবেই সেটা বৃত্তাকার পথে ঘুরতে পারবে। ওকে, এবং এখান থেকে লাস্ট যেটা আলোচনা করলাম সেটা যে কি কোনো জলপূর্ণ পাত্র যদি বৃত্তাকার পথে ঘুরে সেখানে কি শর্তে ওই বস্তু থেকে বা ওই পাত্র থেকে 1 ফোঁটা জলও পড়বে না। তাহলে এর কন্ডিশন কি হয়, অপকেন্দ্র বল এবং অভিকেন্দ্র মানে পাত্রসহ জলপূর্ণ পাত্রসহ এর যে ওজন হবে নিম্ন দিয়ে যে কাজ করছে ওই ওজনটা বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরছে অপকেন্দ্র বলের সাথে সমান হয়ে যাবে, বা অপকেন্দ্র বলটা ওর এমজির থেকেও বেশি হতে হবে। এই দুটো যে কন্ডিশন হয় তাহলে ওখান থেকে 1 ফোঁটা জলও পড়বে না। তাহলে এখানে বেগটা কত হবে, বেগটা হতে হবে কি ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট অফ rg। তার মানে যেই বৃত্তাকার পথে ঘুরবে সেই বৃত্তাকার ব্যাসার্ধ ইন্টু জি গুণফল করলে যে বেগ পাবে হয় ওই বেগের সমানে ঘুরতে হবে, নাহলে তার থেকে বেশি বেগে ঘুরতে হবে। যদি ঘোরে তাহলে ওখান থেকে জল পড়বে না, এর থেকে কম হলেই কী হবে তাহলে জল পড়ে যাবে। ওকে, তো আসলে সমস্ত ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।